মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মিস গুহর চোখগুলো জলজল করে উঠল। এই একটা খবর ইন্সপেক্টর পালিতকে কতদিন আগে নিতে বলেছিল মিস গুহ। অবশেষে আজকে এসে ইন্সপেক্টর পালিত এটা বলছে। মিস গুহ ইন্সপেক্টর পালিতকে বলল, তাহলে আর দেরি না করে বলেই ফেলুন, কি কি জানতে পেরেছেন? ইন্সপেক্টর পালিত বলতে শুরু করল। যা যা জানতে পেরেছি আমি আপনাকে বলছি। মোহিতের মায়ের নাম সুরমা চন্দ। উনি একটি সরকারি স্কুলে পড়াতেন, ওই কেষ্টপুরের ওখানে। স্কুলের পাশে যে থানাটা ছিল সেখানে উনি কয়েকবার এফআইআর করিয়েছিলেন নিজের স্বামীর বিরুদ্ধে। সম্ভবত ওনার স্বামী ওনাকে মারধর করত। এই মারধরের বিষয়টা আমি জানি, মোহিত আমাকে বলেছে। সুরমার মৃত্যু নিয়ে কিছু জানতে পারলেন? স্বাভাবিক মৃত্যু, মৃত্যুর ব্যাপারটা নিয়ে কোনো অন্ধকার নেই। এটা শুনে মিস গুহ চুপ করে গেল। ইন্সপেক্টর পালিত এবার জিজ্ঞেস করল, আপনি আমাকে মোহিতের মায়ের মৃত্যুর ব্যাপারটা নিয়ে খোঁজ নিতে কেন বলেছিলেন? মিস গুহ উত্তর দিল, কারণ মোহিত আমাকে বলেছে যে ওর মা আত্মহত্যা করেছে, বাস থেকে ইচ্ছে করে ঝাঁপ দিয়েছে, আর পেছন থেকে একটা গাড়ি ওর মাকে এসে পিষে দিয়েছে। আমার রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে ম্যাডাম। আপনি কি আরেকবার একটু খোঁজ নিতে পারবেন? যদি মোহিতের কথা আর আপনার রিপোর্ট না মেলে তাহলে পুরো ব্যাপারটাকে আবার শুরু থেকে খুঁটিয়ে দেখতে হবে। ঠিক আছে, আমাকে আপনি 1 ঘন্টা সময় দিন। আমি আপনাকে পাক্কা খবর নিয়ে আবার একবার ফোন করছি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। ইন্সপেক্টর পালিত ফোন রেখে দিল। মিস গুহর মাথায় নানান চিন্তা বন বন করে ঘুরতে লাগলো। মোহিতের মা তো আত্মহত্যার জন্য মারা যায়নি, তাহলে মোহিত এরকম একটা মিথ্যে কথা তাকে কেন বলল? আর এই মিথ্যে বলার পেছনে কারণটাই বা কি? মোহিতের সঙ্গে এরপর দেখা হলে সবকিছুর আগে ওকে এই প্রশ্নটা করতে হবে। যেমন ইন্সপেক্টর পালিত বলেছিল, 1 ঘন্টা পরে উনি আবার মিস গুহকে ফোন করলেন। মিস গুহ ফোন তুলে বলল, পাক্কা খবর জোগাড় করতে পারলেন? ইন্সপেক্টর পালিত একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, মোহিত আপনাকে ঠিক কি বলেছে বলুন তো? মানে ওর মা কবে মারা গেছে? যখন ও খুব ছোট ছিল। ইন্সপেক্টর পালিত এই শুনে হঠাৎ করে চুপ করে গেল। অনেকক্ষণ কিছু বলছে না দেখে মিস গুহ একটু উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কি হলো ইন্সপেক্টর পালিত, চুপ করে গেলেন কেন? ইন্সপেক্টর পালিত এবার আস্তে আস্তে বলল, হিসেবে আপনার কিছু একটা গন্ডগোল হয়েছে মিস গুহ। না, এই কথাটা আপনি কেন বলছেন? কারণ আপনি বলছেন সুরমা মোহিতের ছোটবেলায় মারা গেছিল। হ্যাঁ, মোহিত তো আমাকে তাই বলেছে। না মিস গুহ, সুরমা চন্দ 5 বছর আগে মারা গেছে। ওনার যথেষ্ট বয়স হয়েছিল। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। মিস গুহ ইন্সপেক্টর পালিতের কথা বিশ্বাসই করতে পারল না। তার মনে হলো যে হঠাৎ করে ইন্সপেক্টর পালিতের কথায় কোনো মৃত মানুষ আবার বেঁচে উঠেছে। মিস গুহ যে আকাশ থেকে পড়েছে সেটা ইন্সপেক্টর পালিত ভালো করেই বুঝতে পারল। সে কিছুক্ষণ পর মিস গুহকে জিজ্ঞেস করল, একটা কথা বলুন তো, মোহিত আপনাকে এত বড় মিথ্যে কথাটা কেন বলবে? অন্যমনস্ক হয়ে মিস গুহ উত্তর দিল, সেটার উত্তর তো আমাকে একমাত্র মোহিত দিতে পারবে। তাহলে আর দেরি না করে কাল সকাল সকাল চলে আসুন। আপনাকে তো এমনিতেই আসতে বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কালকে আমি 11টায় চলে আসবো থানায়। ঠিক আছে, আমি তাহলে রাখলাম। আপনাকে একটাই কথা আমার বলার আছে, এখন এটা নিয়ে বেশি ভাববেন না। রাতে ভালো করে ঘুমোন। আশা করি কালকে মোহিতের সঙ্গে কথা বলে ওর মায়ের মৃত্যুর রহস্যের একটা কিনারা করা যাবে। গুড নাইট মিস গুহ, কালকে দেখা হচ্ছে। এই বলে ইন্সপেক্টর পালিত ফোন রেখে দিল। কিন্তু ইন্সপেক্টর পালিতের শেষ কথাগুলো মিস গুহ কিছুই শুনতে পায়নি। বলা ভালো, মনোযোগই দেয়নি।
এরকম একটা খবর জানতে পেরে কি আর মিস গুহর মন স্থির থাকতে পারে? সে মনে মনে একটা জিনিসই ভাবছে, মা মারা যাওয়ার জন্য যদি মাদার কমপ্লেক্স হতে পারে, তেমনি মা বেঁচে থাকার জন্যও তো হতে পারে। এই একটা জিনিস ভাবতে ভাবতেই সারা রাত কাটিয়ে দিল মিস গুহ। তার হাত নিষ্পিস করছিল ডক্টর দত্তকে একটা ফোন করার জন্য, কিন্তু একটু সামলে নিয়ে নিজেকে মিস গুহ বোঝালো যে ভোর রাতে ডক্টর দত্তকে ফোন করে কোনো লাভ নেই। উনি বয়স্ক মানুষ, এত রাতে কখনোই ফোন তুলবেন না। কালকে মোহিতের সঙ্গে কথা বলে একেবারে ডক্টর দত্তর কাছে যাওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। ওদিকে মোহিত চন্দ্র সারা রাত জেগেছিল। ওর যে একদম ঘুম হয়নি তা নয়, কিন্তু একটা স্বপ্নের জন্যে এক ঝটকায় ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর ঘুম আসেনি। স্বপ্নটা ওই একই, হলুদ আলো, মহিলা ছায়ামূর্তি, তৃষার গলার আওয়াজ। কিন্তু আজকে যখন ওই ছায়ামূর্তি মোহিতের দিকে এগিয়ে এসেছে, তখন সে আর তার মায়ের মুখ দেখতে পায়নি। দেখতে পেয়েছে মিস গুহর মুখ। মিস গুহ ওই স্বপ্নতে এমনিতেই থাকে, কিন্তু আগে স্বপ্নের একেবারে শেষে মিস গুহকে দেখা যেত। দরজার সামনে একটা সোফায় বসে থাকত, কিন্তু আজকের স্বপ্নে ওর নিজের মায়ের জায়গায় মিস গুহর মুখ দেখতে পেয়েছে মোহিত। দরজার সামনে সোফাটাও ছিল, তবে সেখানে কেউ বসেছিল না। এই স্বপ্ন দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে মোহিতের। কিন্তু কেন যেন স্বপ্নে এই সামান্য বদলের জন্যে মোহিতের রাতের ঘুম উড়ে গেল। মোহিতের এমন মনে হলো যেন মিস গুহ এতদিন এই স্বপ্নে অগ্রি মতো একজন দর্শক ছিল। তবে কোনো একটা কারণে মিস গুহ দর্শক আসন থেকে উঠে ওর মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে এখন। মোহিতের মস্তিষ্ক কোনো একটা কারণে মিস গুহকে এই স্বপ্নের প্রত্যক্ষ খেলোয়াড় বানিয়ে দিয়েছে। আর ঠিক এই জন্যেই মোহিতের ঘুম আসছে না। ওর মাথা মাঝে মাঝেই ওর ভাবনায় এই ছোট ছোট বদলগুলো ঘটায়, আর এই ক্ষুদ্র বদলগুলোর জন্যে ওর জীবনটা চিরকালের মতো পাল্টে যায়। এই ক্ষেত্রে মোহিত ওর মস্তিষ্ককে একেবারেই ভরসা করে না। মোহিত সারা রাত জেগে একটাই কথা ভাবল, মাদার কমপ্লেক্স নিয়ে সে তো অনেক কিছুই শুনল। আগে যখন তার মাথায় তার মায়ের জায়গায় সে তৃষাকে বসিয়েছে, সে তৃষাকে খুন করে ফেলেছিল। এইবার সেই জায়গায় বসেছে মিস গুহ। কেউ জানে না এবার কি পরিণাম হবে। মিস গুহ সকাল 8টা অবধি নিজের বিছানাতেই বসে থাকল। তার চোখ দুটোর তলায় মোটা কালি দেখা যাচ্ছে। সারা রাত এক ফোঁটাও না ঘুমোলে যা হয় আর কি। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে মিস গুহ নিজেকে বোঝালো যে এবার বিছানা থেকে উঠতে হবে। উঠতে গিয়েই সে বুঝতে পারল যে তার শরীর আর বিছানা ছাড়তে চায় না। তার শরীর একটুখানি বিশ্রাম চাইছে। কিন্তু এখানেই তো শরীর আর মাথার পার্থক্য। মিস গুহর শরীর রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাথাকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে এবার ঘুমানো উচিত, কিন্তু মাথা মোহিতের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে সেই কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিয়েছে। এই পার্থক্যের ফলে মিস গুহর শরীর আজকে সারা দিন খুব দুর্বল থাকবে। তবে এই ব্যাপারে এখন মিস গুহর কিছু করার নেই। এই দুর্বল শরীরকে ঠেলা মারতে মারতেই এখন গোটা দিন কাজ চালাতে হবে। যখন মিস গুহ থানায় পৌঁছল তখন 10:30 বাজে।
ইন্সপেক্টর পালিত তার ডেস্কে বসে একজন মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছে। মিস গুহকে দেখতে পেয়েই ইন্সপেক্টর পালিত উঠে দাঁড়ালো, আর ইন্সপেক্টর পালিতকে উঠে দাঁড়াতে দেখে মাঝবয়সী লোকটিও উঠে দাঁড়ালেন। ইন্সপেক্টর পালিত মিস গুহকে উদ্দেশ্য করে বলল, আমি গতকাল রাতে যেটা বলেছিলাম সেটা আপনি এভাবে নাকচ করে দেবেন আমি বুঝতে পারিনি। মিস গুহ প্রশ্ন করল, মানে? আমি আপনাকে বলেছিলাম যে বেশি ভাবনা চিন্তা না করে আগে একটু ঘুমিয়ে নিন। আপনার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি গতকাল রাতে একটুও ঘুমোননি। আসলে কফিটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই ঘুম আসেনি। ইন্সপেক্টর পালিত একটু হেসে মিস গুহকে বুঝিয়ে দিল যে তার এই কথা উনি বিশ্বাস করেন না। তারপর ওই মাঝবয়সী লোকটার দিকে ইশারা করে মিস গুহকে বলল, ওয়েল, ইনি হলেন বীরেন মুখার্জি। লালবাজার থেকে এনাকে পাঠানো হয়েছে। আপনি এখন থেকে এনাকে রিপোর্ট করবেন। আমি যতটা পেরেছি ওনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু মোহিত চন্দ্র কেসের প্রোগ্রেসটা আপনি আরেকবার ওনাকে একটু প্লিজ বলে দিন। এরপর বীরেন মুখার্জি নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে মিস গুহর দিকে তাকিয়ে একবার হাসল, তারপর বলল, ইন্সপেক্টর পালিত আমাকে বলেছে যে কালকে রাতে এই কেসে একটা নতুন মোড় এসেছে। আপনার মাথায় নিশ্চয়ই এখন ওটা নিয়ে নানান ভাবনা চলছে। মিস গুহ উত্তর দিল, হ্যাঁ, ঠিকই ধরেছেন মিস্টার মুখার্জি। তাহলে আপনি এখন মোহিতের সঙ্গে কথা বলে নিন, তবে যাওয়ার আগে আমার সঙ্গে একবার কথা বলবেন। পুরো ব্যাপারটা আপনি কাছ থেকে দেখেছেন তো, আর অনেকটাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। একবার আপনার মুখ থেকে পুরোটা না শুনলে কিন্তু আমার হবে না। ঠিক আছে, আমি যাওয়ার আগে নিশ্চয়ই আপনার সঙ্গে একবার কথা বলে যাব। এবার মিস গুহ ইন্সপেক্টর পালিতের দিকে তাকিয়ে বলল, তাহলে এবার একটু ইন্টারোগেশন রুমের দরজাটা খুলে দিন ইন্সপেক্টর। ইন্সপেক্টর পালিত একটু ব্যস্ত হয়ে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন। পকেট থেকে চাবি বের করে ইন্সপেক্টর পালিত ঘরের দরজা খুলে দিল। মিস গুহ ওই ঘরে ঢুকতে যাবে, এমন সময় পিছন থেকে মিস্টার মুখার্জি বলল, অল দ্য বেস্ট মিস গুহ। মিস গুহ ঘুরে তাকালো, তারপর বীরেন মুখার্জিকে বলল, আমি গত বেশ কয়েকদিন ধরে এই কাজটাই করছি, আলাদা করে আর অল দ্য বেস্টের প্রয়োজন নেই। এরপর উত্তরের অপেক্ষা না করে মিস গুহ ভেতরে ঢুকে গেল। আজকে মোহিতের মুখোমুখি হতে মিস গুহর একটু টেনশন হচ্ছিল। তার কারণ একটাই, মিস গুহকে আজকে মোহিতকে মুখের উপরে মিথ্যেবাদী বলতে হবে। ওই ঘরে ঢুকে মিস গুহ দেখল যে মোহিত খাটে বসে আছে। মোহিতকে জিজ্ঞেস করল, সারা রাত ঘুম হয়নি নাকি? মোহিত মিস গুহর দিকে তাকালো। মিস গুহকে দেখে ওর ঠোঁটে খানিক হাসি দেখা দিল। তারপর মোহিত বিছানা থেকে উঠে ওই শেকল বাঁধা পা ঠেলতে ঠেলতে চেয়ারে এসে বসল। মিস গুহ এই দেখে নিজেও মোহিতের মুখোমুখি বসল। মোহিত এবার উত্তর দিল, ওই স্বপ্নটা বারবার দেখতে পাচ্ছি, তাই ঘুমের একটু সমস্যা হচ্ছে। মিস গুহ জিজ্ঞেস করল, স্বপ্নে নতুন কিছু দেখতে পেলে? স্বপ্নে বদলের ব্যাপারটা চেপে গিয়েই মোহিত বলল, না, ওই একই স্বপ্ন, কিন্তু ওটাই আমাকে খুব বিরক্ত করছে, মাথা থেকে বেরোতেই চাইছে না। বুঝলাম, দেখবে এই একই স্বপ্ন আস্তে আস্তে তোমার মাথার মধ্যে বদলাতে শুরু করবে, তারপর শেষমেশ একদিন তুমি এই স্বপ্ন দেখা বন্ধ করে দেবে। মোহিত এই কথার কোনো উত্তর দিল না। মিস গুহ আর স্বপ্ন নিয়ে কথা বাড়ালো না। কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকল। তারপর হঠাৎ মিস গুহ তাড়াহুড়ো করে ব্যাগ থেকে নোট বই আর পেন বার করল। মোহিত বুঝতে পারল যে মিস গুহর ব্যবহারে একটু বদল এসেছে। সে প্রশ্ন করল, আপনার কি কিছু হয়েছে ম্যাডাম? আজকে আপনার চোখ মুখ দেখে আমার একটু অন্যরকম লাগছে। মিস গুহ গম্ভীর গলায় উত্তর দিল, হ্যাঁ হয়েছে তো বটেই। কি হয়েছে সেটা কি আমাকে বলা যায়?
তোমাকে নিয়েই যখন বিষয়টা, তোমাকে তো বলতেই হবে মোহিত। এটা শুনে মোহিত থম মেরে গেল। একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি আমাকে বলেছিলে যে তোমার মা বাস থেকে ইচ্ছে করে পড়ে গিয়ে আত্মহত্যা করেছিল, ঠিক বলছি তো? হ্যাঁ, আমি এটাই আপনাকে বলেছিলাম। কিন্তু পুলিশ খবর নিয়ে জানতে পেরেছে যে তুমি মিথ্যে কথা বলেছিলে। তোমার মা সুরমা চন্দ তোমার ছোটবেলায় মারা যাননি, উনি 5 বছর আগে মারা গেছেন। এই পুরো সময়টা উনি বেঁচে ছিলেন। এই প্রথমবার মোহিতকে দেখে মনে হলো যেন ওর আত্মবিশ্বাসে একটু হলেও আঘাত লেগেছে। মিস গুহ এতদিনে প্রথমবার মোহিতকে ঘাবড়ে যেতে দেখল। এই সুযোগ পেয়ে মিস গুহ আবার প্রশ্ন ছুঁড়ল, কি হলো মোহিত, কিছু বলছো না কেন? মোহিত আরো কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আস্তে আস্তে জবাব দিল, বিশ্বাস করুন ম্যাডাম, দোষটা আমার নয়, বাবার। মোহিত, যা বলবে একটু বুঝিয়ে বলবে প্লিজ। মা একদিন কাজের জন্য বেরোলো, কিন্তু আর ফিরল না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করেছিলাম মা কোথায় গেছে। তখন আমাকে বাবা বুঝিয়েছিল যে মা মারা গেছে, বাস থেকে ইচ্ছে করে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে। তারপরেই তো আমরা পিসির বাড়ি চলে গেলাম। মা মরে গেছে এই সত্যিটাকে আত্মস্থ করে নিয়েছিলাম। কিন্তু কিন্তু কি মোহিত? কিন্তু তারপর কয়েক বছর আগে আমার হঠাৎ করে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মিস গুহ হাঁ করে মোহিতের দিকে তাকিয়ে থাকল। সে যেটা বলছে উনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। মিস গুহ এটা শুনে এতটাই অবাক হয়েছে যে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। মিস গুহ এবার মনে মনে ভাবল যে এতদিন ধরে যে অঙ্ক সে তার মাথার মধ্যে কষেছিল সেই সবটা এখন ভুল বলে মনে হচ্ছে। মোহিতের এই একটা কথা তার সব ভাবনা চিন্তাকে একেবারে ওলট পালট করে দিল। মিস গুহ যে পুরোপুরি ঘেঁটে গেছে সেটা মোহিত বুঝতে পারল। এরকম একটা কথা শুনে যে কেউ ঘেঁটে যাবে, সেটাই স্বাভাবিক। মিস গুহ কিছু বলছে না দেখে মোহিত আবার বলতে শুরু করল, মা সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। মা অন্য কাউকে ভালোবাসতো, তার সঙ্গে সংসার করতে চেয়েছিল। তাই একদিন আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেল। মা যে অন্য কারোর সঙ্গে প্রেম করছে সেটা বাবা জানতো, তাই জন্যই তো রাত্রিবেলা মদ খেয়ে মায়ের গায়ে রাগের মাথায় হাত তুলতো। তবে বাবাও হয়তো আন্দাজ করতে পারেননি যে মা সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবা একটু অসহায় হয়ে গিয়েছিল। বাবা হয়তো চাইনি যে আমি আসল সত্যিটা জানতে পারি, তাই আমাকে মিথ্যে বলেছিল যে মা মারা গেছে। মিস গুহ মোহিতের কথার মাঝখান থেকে বলে উঠল, তোমার বাবার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি বললে যে কিছু বছর আগে তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। এই ঘটনাটা আমাকে ডিটেলে বলো, মন দিয়ে বলো। তখন সবে সবে আমি আর তৃষা একসঙ্গে থাকা শুরু করেছি। আমি একদিন কাজের সূত্রে ওই সল্টলেকের ওদিকে গেছিলাম, একটা মিটিং ছিল। মিটিং শেষ করে বাসে উঠলাম। একজন মহিলার পাশে একটা জায়গা ফাঁকা ছিল দেখে আমি গিয়ে বসে পড়লাম। বাসটা যখন রুবির কাছে, তখন হঠাৎ করে পাশের মহিলা বলে উঠল, তোমার নাম কি মোহিত? আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, আমার নাম মোহিত। কেন বলুন তো, আপনি কি আমাকে চেনেন? মহিলা প্রথমে একগাল হাসি হাসলো, তারপর বলল যে তোমাকে আমি ছোটবেলা থেকে খুব ভালো করেই চিনি। আমি জিজ্ঞেস করলাম, কি করে চেনেন আমাকে? উনি হঠাৎ বললেন, তোমার বাড়িতে কে কে আছে? আমি উত্তরে বললাম যে আগে বাবা মা ছিল, তারপর আমার মা আত্মহত্যা করার পর থেকে আমি আর আমার বাবা আমার পিসির বাড়িতে থাকতাম, কিন্তু সেই বাড়ি থেকে আমি অনেক দিন হলো চলে এসেছি। তখন মহিলাটি হঠাৎ বললেন,
তোমাকে কে বলেছে যে তোমার মা বাস থেকে পড়ে আত্মহত্যা করেছেন? আমি অবাক হয়ে বললাম যে বাবা বলেছে, আর কে বলবে? মহিলা আমাকে তখন বললেন যে দুঃখের সঙ্গে তোমাকে জানাচ্ছি যে তোমার বাবা ভুল বলেছিল। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে উনি কি কি বলতে চাইছেন। তখন উনি বললেন যে তোমার মা আরেকজনকে ভালোবাসতো, আর অনেকদিন ধরেই ওনার একটা অবৈধ প্রেম চলছিল। শেষমেশ তোমার মা সিদ্ধান্ত নেয় যে তোমার বাবাকে ছেড়ে দিয়ে, তোমাকে ছেড়ে দিয়ে সে একটা নতুন জীবন তৈরি করবে। আমি না এইটা শুনে খুব রেগে গেছিলাম। মানে জানা নেই শোনা নেই, হুট করে যদি কেউ একটা এসে বলে এইসব কথা মায়ের ব্যাপারে, তাহলে তো রাগ হবেই। বেশ বিরক্ত হয়ে সেদিনকে ওই মহিলাকে বলেছিলাম যে আপনি আমার মায়ের ব্যাপারে এত কিছু জানলেন কি করে, আর আপনি যে এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলছেন না সেটা কি করে বুঝবো? তখন ওই মহিলা বলেছিল, তুমি তোমার মাকে বিশ্বাস করলে আমাকেও করবে। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন, আপনি কে? তারপরে মহিলা বলল, আমার নাম সুরমা, আমি তোমার মা মোহিত। এতক্ষণ মিস গুহ মোহিতের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। তার শেষ কথা শুনে মিস গুহ প্রশ্ন করল, উনি বললেন আর তুমি মেনে নিলে যে ওই মহিলা তোমার মা? মোহিত এই শুনে বলল, না না না, একেবারেই না। কিন্তু তারপর ওই মহিলা আমাকে জোর করে বাস থেকে নামালো, নামিয়ে একটা চায়ের দোকানে বসিয়ে নিজের কিছু ব্যক্তিগত কাগজপত্র আমাকে দেখালো। বাবা আর মায়ের বিয়ের সার্টিফিকেট অব্দি মোবাইল থেকে বের করে দেখালো। আমার ছোটবেলার পুরনো ছবি, যেটা আমি নিজেই কোনোদিনও দেখিনি, সেগুলো দেখালো। আর তারপর তুমি বিশ্বাস করে নিলে যে ওই মহিলাই তোমার মা, যাকে তুমি এত বছর মৃত বলেই জানতে। বিশ্বাস না করে আর কোনো উপায় ছিল না ম্যাডাম। বুঝলাম, কিন্তু তাহলে তুমি আমাকে কেন মিথ্যে বললে? তোমার মা যে আত্মহত্যা করেছে সেই নিয়ে তো তুমি আমার উপর যথেষ্ট চিৎকার চেঁচামেচিও করেছো, করনি? এই শুনে মোহিত চুপ করে গেল। গোটা ঘরটা অনেকক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আওয়াজ বলতে খালি শেকলের আওয়াজ শোনা গেল, কারণ মোহিত উত্তেজিত হয়ে গিয়ে শেকল বাঁধা পাটা খুব জোরে জোরে নাড়াচ্ছে। এবার মিস গুহ অধৈর্য হয়ে পড়ল। মিস গুহ আবার প্রশ্ন করল, কি হলো মোহিত, কিছু বলছো না কেন? এবার মোহিত আস্তে আস্তে উত্তর দিল, মায়ের সঙ্গে সেদিন দেখা হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার গোটা জগৎটা উল্টে গেছে। আমার মাথা কাজ করছিল না। আমার মনে হতো যে বাসে যে মহিলাকে আমি দেখেছি সে হয়তো আমার কল্পনা, বা আমি হয়তো ভূত দেখেছি। তাই আমি শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি ভাবা বন্ধ করে দেব, আর ভাববো না। নিজেকে নতুন করে আবার বোঝাতে শুরু করলাম যে আমার মা নেই, আমার কোনো মহিলার সঙ্গে বাসে দেখা হয়নি। তারপর একদিন সত্যি সত্যি আমি ভুলে গেলাম যে আমার মায়ের সঙ্গে আমার পরেও একবার আলাপ হয়েছিল। তাহলে এই মায়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার ফলে তৃষাকে খুন করার ইচ্ছে তোমার মনে আরো জোরালো হয়ে যায়, তাই তো? না ম্যাডাম, না না না, আমি সত্যি বলছি, সেদিন মায়ের সঙ্গে দেখা হওয়া আর তৃষাকে খুন করার কোনো সম্পর্ক নেই। আমি তারপর থেকে মায়ের কোনো খবর রাখিনি। আপনি না বললে আমি জানতেও পারতাম না যে মা সত্যিই মারা গেছে। এই শুনে মিস গুহ কয়েকবার অন্যমনস্ক হয়ে মাথা নাড়ল। তারপর নোট বইটা খুলে অনেকক্ষণ ধরে কি সব লিখল। মোহিত মিস গুহকে দেখতে থাকল। কি একটা মনে হতে মোহিত বলল, তবে একটা কথা। মিস গুহ নোট বই থেকে মাথা তুলল। তারপর মোহিতকে প্রশ্ন করল, কি কথা? আমি ভেবেছিলাম যে তৃষাকে মেরে ফেলার পর আমি লাশটা কোথাও ফেলে দেব, যেমন এই বেড়ালগুলোর লাশ ফেলে দিয়েছিলাম। মিস গুহ গম্ভীর গলায় প্রশ্ন করল, তারপর? মোহিত উত্তর দিল, কিন্তু আমার মনে হয়েছিল যে তৃষা মরেনি। আমি ভেবেছিলাম যে ঠিক যেমন আমার মা মরা থেকে উঠে এসেছিল, তেমন ভাবেই তৃষার লাশটাও হঠাৎ বেঁচে উঠবে,
আমি মাঝে মাঝে কল্পনা করতাম যে তৃষার মৃতদেহটা বেঁচে উঠছে, তৃষা কথা বলছে, হাসছে, ঘরের কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। আমার ওই বাড়িতে একা পাগল পাগল লাগছিল তৃষাকে নিয়ে। তাই আমি ওই লাশটাকে টুকরো টুকরো করে কাটি, তারপরে টুকরোগুলো ফ্রিজে পুরে রাখি। আমার ধরা পড়ার কোনো ভয় ছিল না ম্যাডাম। আমার শুধু ভয় ছিল যে এই টুকরোগুলো আমার চোখের সামনে থাকলে আবার নিজে নিজে জুড়ে গিয়ে তৃষাকে বাঁচিয়ে তুলবে। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। ডক্টর দত্তর খাওয়া হয়ে গেছে। মাধব ডক্টর দত্তর অনুমতি নিয়ে একটু নিজের ঘরে বিশ্রাম নিতে গেছে। অবশ্য বিশ্রাম বললে একটু কম বলা হয়, কারণ মাধব এখন এমন একটা ঘুম দেবে যে তাকে সন্ধে 6টার আগে আর খুঁজে পাওয়া যাবে না। এটা মাধবের রোজকার রুটিন। আর অন্যদিকে ডক্টর সুপ্রিয় দত্তর জন্যে এই দুপুর বেলাটা হলো গোল্ডেন আওয়ার, কারণ দিনের এই একটা সময় তার কোনো মাথা ব্যথা থাকে না। সে নিশ্চিন্তে বইয়ের জগতে ডুব দিতে পারে। যারা ডক্টর দত্তর মতো বই পোকা, তাদের জন্য একটা নতুন বই পড়তে শুরু করার উত্তেজনাটাই আলাদা। আর ঠিক সেই রকম একটা উত্তেজনা আজকে ডক্টর দত্তর মধ্যে কাজ করছে, কারণ আজকে সে বিখ্যাত ভারতীয় মনস্তত্ত্ববিদ ডক্টর গিরীন্দ্র শেখর বসুর ওপর একটা বই শুরু করতে চলেছে। আর ডক্টর দত্তের জন্য এই গোল্ডেন আওয়ারের আরেকটাও বৈশিষ্ট্য আছে। দিনে শুধু এই একবার তিনি ধূমপান করেন। ফুসফুসে একটা বড় রকম ব্যামো ধরা পড়ার পর সিগারেট খাওয়াটা একেবারেই কমিয়ে আনতে হয়েছে তাকে। কমতে কমতে সেটা এখনই একটাতেই নেমে এসেছে। ডক্টর দত্ত সবে সিগারেটটা জ্বালিয়ে তাতে একটা টান মেরে বইয়ের প্রথম পাতাটা উল্টোতে যাবে, ঠিক এমন সময় কেউ একজন কলিং বেল বাজালো। ওই কলিং বেল শুনে ডক্টর দত্ত একটু অবাকই হলো। সাধারণত এই সময় কেউ তার বাড়িতে আসে না, আর আসলেও সেটা ডক্টর দত্তর আগে থেকেই জানা থাকে। কলিং বেলটা আরেকবার বাজলো। ডক্টর দত্ত বুঝতে পারল যে আরও 30 বার কলিং বেল বাজলেও মাধবের তাতে ঘুম ভাঙবে না, তাই তাকে নিজে উঠেই দরজা খুলতে হবে। যখন ডক্টর দত্ত আস্তে আস্তে উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে, তখন কলিং বেলটা 3য় নম্বর বার বেজে উঠল। তিনি মনে মনে ভাবলেন, দরজার ওপারে যে আছে সে নিশ্চয়ই বেশ তাড়াহুড়োতে আছে, সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। দরজা খুলে ডক্টর দত্ত একটা পরিচিত মুখ দেখতে পেল। চৌকাঠের ওপারে রূপসা গুহ দাঁড়িয়ে আছে। মিস গুহকে দেখে ডক্টর দত্ত বলল, কি রূপসা, তুমি এই সময় এখানে কি করছো? এই আসার কথা তো তুমি আমাকে কিছু বলনি। মিস গুহ একটু ইতস্তত হয়ে জবাব দিল, এভাবে না বলে চলে আসার জন্য আই এম ভেরি সরি ডক্টর দত্ত, কিন্তু এখন আপনার কাছে একবার না আসলে হতো না। মানে আমার মনে হচ্ছে যে মোহিতচন্দ্র কেসটা ক্লোজ হওয়ার মুখেই আছে। মানে আমি পারলে আজকের মধ্যেই আমার বক্তব্য লালবাজারকে জানিয়ে দিতে পারবো। তবে তার আগে একবার আপনার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। আপনি তো আমাকে সেই প্রথম দিন থেকে গাইড করছেন। ওরে বাবারে বাবারে বাবারে, ওফ ওফ ওফ, শোনো 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 রূপসা, তুমি বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছো, ঠিক আছে? না বলে এখানে চলে আসাটা কোনো অসুবিধেই নয়। আগে তুমি ভেতরে এসো, একটু রিল্যাক্স করো, তারপর আমাকে ধীরে সুস্থে সবটা বলো। আর কথা না বাড়িয়ে ডক্টর দত্ত দরজা থেকে সরে দাঁড়ালেন। মিস গুহ ভেতরে ঢুকে এলো। ডক্টর দত্ত সোফার দিকে ইশারা করে মিস গুহকে বললেন, বসো, তুমি বসো। এই বলে ডক্টর দত্ত নিজে গিয়ে উল্টো দিকের সোফায় বসলেন মিস গুহর মুখোমুখি। তারপর বললেন, হ্যাঁ, এবার বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস গুহ কিছু একটা বলার জন্য মুখ খুলল, কিন্তু পর মুহূর্তেই তার চোখ গেল টেবিলে রাখা বইটার দিকে। মিস গুহ এবার একটু কাঁচুমাচু মুখ করে বলল, ও, আমি তো ভুলেই গেছিলাম, এটা তো আপনার পড়ার সময়। আমার বোধহয় আরেকটু পরে আসা উচিত ছিল, তাই না? ডক্টর দত্ত একটু হেসে উত্তর দিলেন,
এত বই পড়ে যদি এই জ্ঞান বাস্তবে প্রয়োগ না করতে পারি তাহলে আর কি লাভ হলো পড়াশুনো করে? হ্যাঁ, এই শোনো, এবার আর দেরি করো না রূপসা, যা বলতে এসেছিলে বলে ভালো। এটা শুনে মিস গুহ একটু উৎসাহ পেল। তারপর বলল, এই আগের দিন এখান থেকে বেরোনোর সময় আপনি আমাকে বলেছিলেন যে মোহিতের কেসটা ততক্ষণ সমাধান করা যাবে না যতক্ষণ না তৃষার লাশ টুকরো টুকরো করে কাটার কারণটা স্পষ্ট হয়। হ্যাঁ, বলেছিলাম। আমি ওই কারণটা খুঁজে পেয়ে গেছি ডক্টর। বাহ, আমাকে একটু বুঝিয়ে বলো, আমি শুনছি। মোহিতের মা ওর ছোটবেলায় মারা যায়নি ডক্টর। উনি মারা গেছেন 5 বছর আগে। এতদিন উনি বেঁচে ছিলেন। একদিন হঠাৎ করে একটা বাসে মোহিত আর ওর মায়ের দেখা হয়ে গেছিল। মোহিত চিনতে পারেনি, তবে ওর মা নিজের ছেলেকে একবারে চিনতে পেরেছেন। ও আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর কিছুই হয়নি। মোহিত আর ওর মায়ের সঙ্গে কোনোদিন দেখা করতে যায়নি। মোহিত এই সত্যিটা মেনে নিতেই পারেনি। ওই যে বলে না, ভুলে যেতে চাইলেই ভুলে যাওয়া যায়। মোহিত এটাই করেছিল। ওর মা যে অনেক বছর আগে মারা গেছে এটাই ও মেনে নিয়ে জীবনে এগিয়ে গিয়েছিল। কিন্তু ডক্টর দত্ত মিস গুহর কথা মাঝখান থেকে কেটে বললেন, কিন্তু যখন মোহিত তৃষাকে খুন করে তখন ওর মনে একটা আশঙ্কা জন্ম নেয়। ঠিক যেরকম ওর মার মৃত্যু হওয়ার পরও উনি বেঁচে উঠে এসেছে, তৃষাও মরা থেকে উঠে আসবে। এই তো। এই শুনে মিস গুহর মুখে একটা হাসি দেখা দিল। ডক্টর দত্ত আবার বললেন, কি রূপসা, আমি ঠিক বলছি তো? মিস গুহ এবার উত্তর দিল, হ্যাঁ ডক্টর দত্ত, আপনি একদম ঠিক বলেছেন। দেখো, আমার মনে হয় মোহিত ওর মাকে এতগুলো বছর পর হঠাৎ একদিন দেখতে পেয়ে একটা শক পেয়েছিল। মানে যে কোনো লোকের এরকম হলে এই একই প্রতিক্রিয়া হতো। তার উপর ওই ছেলের আবার একটা প্রবল মাদার কমপ্লেক্স আছে। এই সেই ব্যাপারে তো আমরা এমনিতেই নিশ্চিত। শকটা ওর মাথায় দ্বিগুণ জোরে হিট করেছে, আর ওই শকটা ও জোর করে চাপার চেষ্টাও করেছে। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি খুব, মানে মনস্তত্ত্বের বিষয়ে। মানুষের মস্তিষ্ক অনেকটা জলের মতো। মস্তিষ্কে যদি একটা ঘটনা ডুবে তলিয়ে যাওয়ার হয়, সেটা তোমার অজান্তেই তলিয়ে যাবে। কিন্তু যদি তুমি একটা ঘটনা জোর করে চাপার চেষ্টা করো, তাহলে জীবনের কোনো একটা সময় সেটা আবার উপরে উঠে আসবে। ঠিক যেমন জলে একটা বালতি জোরে ভেতরে চাপলে সেটা দ্বিগুণ শক্তিতে আবার উঠে আসে। রাইট, এভাবে কিন্তু কোনোদিনও ভেবে দেখিনি ডক্টর। দেখো, আমি যদি খুব ভুল না ভাবি তাহলে উপসংহারটা এরকম হয়। মোহিত তৃষাকে খুন করে, তারপর ভাবতে শুরু করে যে ওর লাশটা নিয়ে ঠিক কি করা উচিত। তৃষা, যাকে মোহিত মায়ের চোখেই দেখত, তার মৃতদেহ চোখের সামনে দেখতে পেয়ে ওর হয়তো নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সেই মা যাকে ও সারা জীবন মৃত বলেই জানত। ব্যাস, এখানেই ওকে হিট করে। মিস গুহ প্রশ্ন করল, এই হিট করার জন্য কি মোহিত হ্যালুসিনেট করতে শুরু করে? ডক্টর দত্ত মাথা নেড়ে উত্তর দিল, এইবার বোধহয় তুমি ব্যাপারটা ধরতে পারছো রূপসা। হ্যালুসিনেট না করলে এরকম হওয়া সম্ভব নয়। মাথার ভেতরটা টুকরো টুকরো না হলে কখনো ওভাবে নিজের মৃত প্রেমিকার লাশ টুকরো টুকরো করে কাটা যায় না। ইম্পসিবল। ইন্সপেক্টর সুজয় পালিত এখন নিজের বাড়ির বিছানায় বসে আছে। লালবাজার থেকে লোক আসার পর ওর ওপর থেকে অনেকটা চাপ কমিয়ে নেওয়া হয়েছে। তাই ইন্সপেক্টর পালিতকে আগের থেকে এখন অনেকটা বেশি রিল্যাক্সড দেখাচ্ছে। একটু ফাঁকা সময় পেয়ে ইন্সপেক্টর পালিত প্রথমে ঘুমিয়েছে। আগের দিন 24 ঘন্টার মধ্যে বোধহয় সে অর্ধেকটাই ঘুমিয়েছে, আর দিনের বাকি সময়টার বেশ সদ্ব্যবহারই করেছে। সময় নিয়ে স্নান করেছে, আর ওই 3 দিন পরা ইউনিফর্মটায় প্রায় 2 মুঠো সাবান দিয়ে ভালো করে ঘষে কেচেছে। রান্না করার ঝামেলাটাও পোহায়নি ইন্সপেক্টর পালিত। মোবাইল থেকে খাবার অর্ডার করে নিয়েছে। ইন্সপেক্টর পালিতের পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন হলো সোফায় বসে আরাম করে টিভি দেখা। এই একদিনের আরাম যে তাকে কতটা এনার্জি দিয়েছে সেটা ইন্সপেক্টর কাউকে বলে বোঝাতে পারবে না।
টিভির রিমোটটা হাতে নিয়ে সে টিভিটা চালাতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। ইন্সপেক্টর পালিত ফোনের দিকে তাকিয়ে দেখল মিস গুহ ফোন করছে। এই দেখে সে মনে মনে ভাবল, উফ, ভেবেছিলাম যে আজকের দিনটা একটু আরাম করে কাটাবো, আর ঠিক এখনই এই ম্যাডামের ফোন। উফ, দরকার ছাড়া তো আর উনি ফোন করেন না। এই ফোনটা অনেকটা সময় খাবে বলে মনে হচ্ছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ইন্সপেক্টর পালিত মিস গুহর ফোনটা ধরল। ফোন তুলে ইন্সপেক্টর পালিত বলল, হ্যাঁ ম্যাডাম বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লাইনের ওপার থেকে মিস গুহ উত্তর দিল, আপনাকে একটা কথা জানানোর ছিল ইন্সপেক্টর। হ্যাঁ, কি কথা বলুন। আপনি যখন প্রথমবার মোহিতকে নেতাজিনগর থানা থেকে সরিয়ে লালবাজার পাঠানোর কথা বলেছিলেন, আমি তো বাধা দিয়েছিলাম। আমি আপনার কাছে অনুরোধ করি এক্সট্রা 3 দিন সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা আমার মনে আছে ম্যাডাম, আর আমার এটাও মনে আছে যে আপনার সেই অনুরোধ আমি শেষমেশ রাখতে পারিনি। কিন্তু মোহিতের শরীর খারাপ হওয়াতে তো সাপে বর হলো। আপনার কাজও আপনি এগোতে পারবেন, টাকাও পাবেন, আর মোহিতও আরও কদিন নেতাজিনগর থানাতেই থাকবে। আপনাকে এটাই জানানোর ছিল ইন্সপেক্টর যে আমার কাজ শেষ হয়ে গেছে। আমি 3 দিন বলেছিলাম, আর সেই 3 দিনেই আমি এই কেসটার একটা প্রাথমিক নিষ্পত্তি করতে পেরেছি। বাকিটা তো এবার লালবাজার করবে। এটা শোনার পর ইন্সপেক্টর পালিত অনেকক্ষণ চুপ করে থাকল। কাজ শেষ হয়ে গেছে এটা জানাতে যে আজকে উনি ফোন করেছেন, এইটা ইন্সপেক্টর পালিত ভাবেনি। ইন্সপেক্টর পালিত চুপ করে আছে দেখে মিস গুহ আবার বলল, ইন্সপেক্টর, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেশ, তো এবার বলুন, এই মোহিত চন্দ্র ছেলেটার ব্যাপারে আপনি কি বুঝলেন? মিস গুহ বলতে শুরু করল, মোহিত অনেক ছোট বয়সে নিজের মাকে হারিয়েছে। তাতে ওর ব্যক্তিত্ব দুর্বল হয়েছে এমনটা নয়, বরং আরো বেশি শক্ত হয়েছে। কিন্তু মায়ের শূন্যস্থানটা থেকেই গেছে, আর ওই শূন্যস্থান পূরণ করার চেষ্টাও মোহিতের অবচেতন করেছে। প্রত্যেকটা মহিলার মধ্যে নিজের মাকে খুঁজে বের করার চেষ্টা করেছে ও। অবশেষে ওর তৃষার সঙ্গে দেখা হয়, আর পরবর্তীকালে প্রেমও হয়। এবার মোহিতের মনের মধ্যে খালি একটা ভয় কাজ করতে শুরু করে যে ওর মায়ের মতো তৃষা ওকে ছেড়ে একদিন চলে যাবে। মোহিতের মাথায় এই ধারণাও ছিল যে যেই জিনিস ওর রাতের ঘুম নষ্ট করে সেটাকেই ও দুনিয়া থেকে সরিয়ে দেবে, সেটাই বরং ভালো। তৃষা ওকে ছেড়ে দেবে, এই ভয় ওর রাতের ঘুম কেড়ে নিতে শুরু করে। আর তখনই মোহিত প্রাথমিকভাবে মনস্থির করে যে তৃষাকেও একদিন না একদিন ও এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। তবে সত্যিকারের ভালোবাসা ছিল বলে হয়তো এই ক্রিমিনাল ইনস্টিংক্টটা পরে চাপা পড়ে যায়। মোহিত নিজেই নিজেকে সংযত করে, কিন্তু হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে যায়। একদিন ওর বাসে দেখা হয়ে যায় ওর নিজের মায়ের সঙ্গে, যাকে মোহিত এতদিন মৃত বলেই জানত। যেই মাদার কমপ্লেক্সকে ও চাপা দিয়ে রেখেছিল, সেটা এত বছর পর ওর আসল মাকে আবার দেখতে পেয়ে নতুন করে চাগাড় দিয়ে উঠল। ওর ক্রিমিনাল ইনস্টিংক্টটা ফিরে এলো। ওর মা বেঁচে আছে সেটা মাথার একটা অন্ধকার কোণায় পুঁতে দিয়ে ও আবার সাধারণভাবে জীবন কাটাতে শুরু করলো। ওর বাবা ওকে ওর মায়ের ব্যাপারে এতগুলো বছর ভুল বুঝিয়ে এসেছে, এটা যখন মোহিত জানতে পারলো, তখন ওর মস্তিষ্কে একটা ধাক্কা লাগলো। যেই ধাক্কা ক্রিমিনাল তৈরি করে। ব্যাস, তারপর সময় সুযোগ বুঝে মোহিত চন্দ্র তৃষাকে খুন করল। কথা শেষ করে মিস গুহ একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল। ইন্সপেক্টর পালিত আবার অনেকক্ষণ চুপ করে থাকল। উনি এই গোটা ব্যাপারটা আত্মস্থ করতে একটু সময় নিচ্ছেন। মিস গুহ নিজেও খানিকক্ষণের নিস্তব্ধতা ভাঙল না। ইন্সপেক্টর পালিত বলল, ম্যাডাম, এভাবে যদি পুলিশ ডিপার্টমেন্টে কেউ আমাদের কেস বোঝাতো না, তাহলে অনেক উন্নত একটা ফোর্স তৈরি হতো, অনেক কিছু সহজেই বুঝে যেতাম। মানে আপনি যা বললেন সেটা আমি পুরোপুরি ধরতে পেরেছি, কিন্তু একটাই প্রশ্ন আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে।
কি প্রশ্ন ঘুরছে আপনার মাথায়? এটাই তো, যে তৃষাকে খুন করার পর হঠাৎ করে ওর লাশটাকে মোহিত টুকরো টুকরো করে কেন কাটতে গেল, রাইট? রাইট, এক্স্যাক্টলি। ঠিক এই ব্যাপারটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যালুসিনেশন কি আপনি জানেন তো? হ্যাঁ, কেন জানবো না। ওই গাঁজা আর সিনথেটিক ট্যাবলেটের নেশা করে তো সবাই হ্যালুসিনেটই করে। পাতি বাংলায় যেটাকে হ্যালু হয়ে যাওয়া বলে। নেশার কথাটা তুলে আনতে মিস গুহ একটু হাসল, তারপর বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। খালি এখানে পার্থক্য একটাই, মোহিতকে হ্যাল খাওয়ার জন্য আলাদা করে কোনো নেশা করতে হয় না। ওর মস্তিষ্কে যে বিকৃতি, সেটার কারণেই ও হ্যালু হতে পারে। মানে ধরুন, হঠাৎ করে আপনার চোখের সামনে অনেক রকম ছবি ভেসে উঠতে শুরু করলো, যেগুলো আপনি নিশ্চিতভাবে জানেন যে বাস্তব নয়। আপনার পাগল পাগল লাগবে তো? হ্যাঁ, আলবাত লাগবে। মোহিতের এটাই হয়েছিল। ওর তৃষার লাশকে দেখে মনে হতে শুরু করলো যে তৃষা আবার মরা থেকে বেঁচে উঠবে, ঠিক ওর মায়ের মতো। তাই ও তৃষাকে আবার মারতে গেছিল, আর এইবার আরো নৃশংসভাবে। বাপরে বাপ, কি বিভৎস ব্যাপার। মিস গুহ এবার চুপ করে গেল। তারপর ইন্সপেক্টর পালিতকে বলল, আচ্ছা, ওকে লালবাজার কবে নিয়ে যাওয়া হবে? ইন্সপেক্টর পালিত জবাব দিল, আপনি যা রিপোর্ট আমাকে শোনালেন, এরপর আর একদিনও ওকে লোকাল থানায় রাখা উচিত হবে না। আর ওর শরীর তো এখন অনেকটাই ভালো, দরকার হলে কাল বা পরশু ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমার কাজ তাহলে শেষ ইন্সপেক্টর। আমি আর কাল থেকে যাব না। দরকারে আপনি আমাকে ফোন করতে পারেন। বলছি, মোহিত চলে যাওয়ার আগে একবার দেখে যাবেন না? না, ওইসব আদিক্ষেতার প্রয়োজন নেই। মোহিত কি আমার ছেলে নাকি সে জেলে যাওয়ার আগে আমি ওকে দেখতে যাব? ইন্সপেক্টর পালিত আর কথা বাড়ালো না, এরপরই ফোন রেখে দিল। ইন্সপেক্টর পালিত আর মিস গুহর ফোনে কথা বলার দুদিন পরেই মোহিতকে লালবাজার পাঠিয়ে দেওয়া হলো। নেতাজি নগর থানা থেকে চলে যাওয়ার আগে মোহিত অনেকবার মিস গুহর খোঁজ করেছে। মোহিতের কথায় ইন্সপেক্টর পালিত মিস গুহকে একবার ফোনও করেছিল। মিস গুহ ফোন ধরে বলেছে যে সে আসতে পারবে না। ঠিক ওই সময়ে যখন লালবাজার থেকে গাড়ি আসে মোহিতকে নিয়ে যাওয়ার জন্যে, ও জেদ করে বসে মিস গুহর সঙ্গে দেখা না হলে ও থানা থেকে এক পা নড়বে না। শেষমেশ মিস গুহ আর আসেন না। লালবাজারের লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গাড়িতে ওঠার সময় মোহিত চিৎকার করতে শুরু করে, ওরা ওরা আবার আমাকে মায়ের থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। এটা আমি মেনে নেবো না। আমি আর শেষ দেখেই ছাড়বো। আমি শেষ দেখেই ছাড়বো। তারপর পুলিশের গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। মোহিতের চিৎকারও ফিকে হয়ে যায়। আর এই নৃশংস খুনের গল্প ওখানেই শেষ হয়ে যায়। কয়েকদিন পরে মিস গুহকে ইন্সপেক্টর পালিত থানায় ডেকে পাঠিয়ে এই সবটা বলে। এটা শুনে মিস গুহ একটু অবাক হয় না। উল্টে মিস গুহ ইন্সপেক্টর পালিতকে বলে, যেদিন মোহিত আমাকে প্রথম ওর স্বপ্নের কথা বলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে ও আমাকেও এই বিপদের মুহূর্তে মায়ের মতন করেই দেখতে শুরু করেছে। আর এটার ব্যাপারে সচেতন ছিলাম বলেই আমি ওর কাছ থেকে এতগুলো কথা বের করতে পেরেছি। আর তাই জন্যই আপনাকে বারবার করে বলেছিলাম যে তখন যদি ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু আর কাউকেই কিছু বলতে চাইতো না। এই শুনে ইন্সপেক্টর পালিত বলল, কিন্তু ম্যাডাম, আপনি কি এটা ভেবে দেখেছেন যে মোহিত যদি আপনাকে ওর মায়ের চোখেই দেখে থাকে, তাহলে তো সমাজ আবার ওকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। মানে এতে আবার ওর অপরাধী ইনস্টিংক্ট জন্ম নেবে না তো? জন্ম নিলেও আপনার বা আমার এখানে কিছু করার নেই ইন্সপেক্টর। আমি কি মোহিতকে থানা থেকে বাড়ি নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখবো? ইন্সপেক্টর পালিত এই শুনে একটু চুপ করে গেল। এটার যে কোনো সমাধান নেই সেটা সেও জানে। ইন্সপেক্টর পালিত অন্য প্রসঙ্গে কথা শুরু করল। মিস গুহকে বলল, তাহলে এবার আপনার কি ভাবনা চিন্তা?
আবার পড়াশোনায় ফিরে যাবেন, তাই তো? মিস গুহ উত্তর দিল, না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তাহলে কিরকম? আমি ভাবছিলাম একটা বই লিখব। কি বিষয়? মানে মোহিত চন্দ্র বিষয়। এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল প্রথম দিন ওকে দেখেই। আপনার সঙ্গে অল্প বিস্তর যোগাযোগ আছে বলে আমি একজন মানসিকভাবে বিকৃত অপরাধীর এত কাছাকাছি আসতে পেরেছি। আর কোনোদিন পারবো বলে তো মনে হয় না। তাই এই অভিজ্ঞতা নিয়ে একটা বই না লিখলেই নয়। আমার খাতায় যা নোটস আছে তাতে অনেকটা কাজ হবে। আর পুরো ব্যাপারটা আমার মাথাতেও এখন পরিষ্কার। এখন থেকেই ভাবছি লেখা শুরু করব। বাহ, তাহলে আর শুভ কাজে দেরি করবেন না। এরপর মিস গুহ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ইন্সপেক্টর পালিতের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি এখন আসি ইন্সপেক্টর। ইন্সপেক্টর পালিত এর উত্তরে কিছু বলল না দেখে মিস গুহ থানা থেকে বেরোতে যাচ্ছিল। হঠাৎ ইন্সপেক্টর পালিত পিছু ডেকে বলল, আচ্ছা, একটা কথা বলুন তো ম্যাডাম। মিস গুহ ঘুরে গিয়ে তাকালো, তারপর বলল, হ্যাঁ বলুন, কি কথা? তৃষাকেও নিজের মায়ের মতন দেখত বলে শেষমেশ ওকে মরতে হয়েছে। আর এখন আমরা বুঝতে পেরেছি যে মোহিত আপনাকেও নিজের মায়ের চোখেই দেখে। হ্যাঁ, এগুলো তো আমি জানি ইন্সপেক্টর। আপনি আপনি বারবার করেই একই কথা বলছেন কেন? ইন্সপেক্টর পালিত এবার একটু চুপ করে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মোহিত জেল থেকে ছাড়া পেলে যদি আপনাকেও মারতে আসে, মানে যদি ছাড়া পায় বা যদি কোনোভাবে মারবার চেষ্টা করে। সত্যি কথা বলতে গেলে মিস গুহ এই সম্ভাবনার কথা একবারের জন্যও ভাবেনি। কিন্তু ইন্সপেক্টর পালিতের মুখ থেকে এই কথাগুলো শুনে ওর একটু উদ্বিগ্ন লাগতে শুরু করল। কারণ মিস গুহ জানে যে ইন্সপেক্টর পালিত ভুল কথা বলছে না। তবে এই সুদূর সম্ভাবনা নিয়ে এখন থেকে ভাবতে বসলে কোনো লাভ হবে না, সেটাও মিস গুহ জানে। তাই মিস গুহ ইন্সপেক্টর পালিতকে হেসে জবাব দিল, জেলের স্পেশাল ওয়ার্ডে থাকলেও ওর কম করে 15 বছরের শাস্তি তো হবেই, 20ও হতে পারে। তারপর যদি জেল থেকে বেরিয়ে ও আমায় মারতে আসে, তাহলে ভবিতব্য মেনে নেওয়া ছাড়া আমার আর উপায় থাকবে না। আর 20 বছর পর এমনিও আমার মরার বয়স হয়ে যাবে। যে হারে রাত জাগি তাতে মনে হয় না বেশি দিন বাঁচতে পারবো। এটা শুনে ইন্সপেক্টর পালিত একটু জোরে হেসে ফেলল। তারপর হাসি থামিয়ে বলল, ওকে, যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন। বলে ফেলুন। বইটার নাম কি দেবেন ঠিক করলেন? মিস গুহ একটু ভেবে জবাব দিল, টুকরো টুকরো। ব্যাস, এরপর আর মিস গুহ দাঁড়ালো না। নেতাজিনগর থানা থেকে বেরিয়ে গেল। ইন্সপেক্টর পালিত আর মিস গুহর আর কোনো দিন দেখা হলো না। অন্যদিকে মোহিত চন্দ্রকে আলিপুরের স্পেশাল ওয়ার্ডে রাখা হলো। পুলিশ মহলে সবাই বলাবলি করছিল যে মানসিক বিকৃতির দোহাই দিয়ে শাস্তি এড়ানো সম্ভব নয়। কম করে হলেও 20 বছরের হাজতবাস হবে। কিন্তু মোহিতকে দেখে মনে হলো যেন ওর এসব কিছু নিয়ে মাথা ব্যথাই নেই। ও খালি একটাই কথা মনে মনে বিড়বিড় করে যাচ্ছে, ওরা আবার আমার মাকে দূরে নিয়ে চলে গেল, ওরা আবার আমার মাকে দূরে নিয়ে চলে গেল, ওরা আবার আমার রাতের ঘুম কেড়ে নিল, ওরা আবার আমার রাতের ঘুম কেড়ে নিল। এক বছরের মধ্যে মিস গুহ নিজের বইটা লিখে ফেলল। টুকরো টুকরো নামের এই বইটা নিয়ে পড়াশোনার মহলে এবং সাধারণ মানুষের মধ্যেও প্রচুর নামডাক শুরু হলো। টুকরো টুকরো নামের এই বইটা নিয়ে একাডেমিক সার্কেলে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও বেশ কথাবার্তা শুরু হলো। প্রচুর নামডাকও হলো বইটির। দেখতে দেখতে কতগুলো বছর যে কেটে গেল তার খেয়াল নেই। ইন্সপেক্টর সুজয় পালিত এখন আর হিন্দুস্তান পার্কে থাকে না। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর জমানো টাকা পয়সা ব্যবহার করে নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনেছে।
জায়গাটা খুবই নিরিবিলি, আর ফ্ল্যাটটাও বেশ ছিমছাম। হিন্দুস্তান পার্কের বাড়ির মতো অতটা বড় নয়। ওই অত বড় বাড়িতে একা থাকতে সুজয় পালিতের একদমই ভালো লাগতো না। নিউ টাউনে বেশ ভালোই জীবন কেটে যাচ্ছে। টিভি, বইপত্তর, বিকেলের আড্ডা, এইসব নিয়ে ভালোই চলছিল পালিত বাবুর। হঠাৎ সুজয় পালিত একদিন খবরের কাগজে একটা খবর দেখতে পেল। খবরটায় লেখা, বিখ্যাত মনস্তত্ত্ববিদ ও লেখিকা রূপসা গুহকে নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও লেখা রয়েছে যে খুনটা খুব নৃশংসভাবে করা হয়েছে। প্রথমে গলায় তার জড়িয়ে দম আটকে মারা হয়েছে। তারপর মহিলার লাশটাকে টুকরো টুকরো করে কেটে ফ্ল্যাটের এদিকে ওদিকে ছড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পালিত বাবু খবরের কাগজটা নামিয়ে রাখল। তারপর মনে মনে ভাবল, মোহিত তাহলে নিজের কথা রেখেছে। যাকেই ও মায়ের চোখে দেখবে তাকেই টুকরো টুকরো হয়ে মরতে হবে। মিস গুহ এই নিয়ম থেকে বাদ পড়ল না। আচ্ছা, আমি যদি সেদিন মিস গুহকে ওই কেসের দায়িত্ব না দিতাম, তাহলে কি আজকে ওনাকে এই দিন দেখতে হতো?